ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। স্টুডেন্টস, আজকে আমরা যে ক্লাসটা নিয়েছিলাম, যেমনটা কথা দিয়েছিলাম, আমাদের হিস্ট্রি বুক থেকে সম্পূর্ণটা। তো এই আমাদের হিস্ট্রি বুক, যেটা আমাদের বর্তমানে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে, সেই লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই বই থেকে আনা সমস্ত আজকে প্রশ্নগুলো আলোচনা করব, এবং অবশ্যই অন্যান্য যে সাবজেক্টের বুকস গুলো সেগুলো তোমরা কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ইনক্লুডিং মক টেস্টের বইগুলো। তোমাদের স্টুডেন্টস বলে দিই, এর আগের দিন কিন্তু আমরা আলোচনা করেছিলাম সেটা হলো মুঘল সাম্রাজ্যের পার্ট 1 নিয়ে। পার্ট 1 এর গুরুত্বপূর্ণ 30খানা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব, এবং তোমাদেরকে আমি 100 না 200% গ্যারান্টি দিয়ে বলছি, মানে এখান থেকে সে ডাব্লিউই বলো বা কেপি বলো বা আরপিএফ বলো বা এসএসসি জিডি বলো, পরীক্ষা প্রশ্ন কিন্তু 100% আসবেই আসবে। তো সময় একদম নষ্ট করবো না, শুরু করবো আজকে প্রথম প্রশ্ন নিয়ে। অবশ্যই আমাদের কোচিং সেন্টার থ্রু তোমরা যারা যারা প্রিপারেশন নিতে চাইছো, আবাসিক বা অনাবাসিক, আমাদের বর্তমানে প্রায় 1000 খানিক মতো স্টুডেন্টস আমাদের এখন প্রিপারেশন নিচ্ছে। তাদের যদি একজন তোমরা হতে চাও এবং সেরা প্রস্তুতি নিতে চাও, অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করো, ঠিক আছে? তো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে, কার রাজত্বকালে ভারতের তামাক চাষের প্রচলন হয়? আকবর, জাহাঙ্গীর, শেরশাহ না শাহজাহান? তো স্টুডেন্টস, আমাদের সবার আগে জানতে হবে যে তামাক চাষের প্রচলনটা সেটা কারা করেছিল। তামাক চাষের প্রচলন আমাদের ভারতবর্ষে প্রথম করেছিল হচ্ছে জাহাঙ্গীর, ঠিক আছে? এবং সরি জাহাঙ্গীরের আমলে। আর এরা করেছিল, এটা কারা শুরু করেছিল, তারা করেছিল হচ্ছে পর্তুগিজরা যখন ভারতে আসে, ঠিক আছে, যাদের শেষ মানে গোয়াতে ছিল 1962 সালে, তারা মানে স্বাধীন হয় যখন গোয়া। তো যাই হোক, তো পর্তুগিজরা কিন্তু ভারতে তামাক চাষের প্রচলন করেছিল। আরো দুটো বিষয়ের প্রচলন করেছিল, একটা হলো আলু আর একটা হলো কাগজ। এই দুটোরও প্রচলন কিন্তু আমাদের পর্তুগিজরাই করেছিল। তো জাহাঙ্গীরের আমলে সেটা প্রচলিত হয়। জাহাঙ্গীরের তৈরি একটা পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, শালিমার বাগ। কে শালিমার বাগ তৈরি করেছিল যদি বলা হয়, সেটা করেছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীরের কথার অর্থ হলো আমাদের পৃথিবীর, এগুলো সবই ইম্পর্টেন্ট, হ্যাঁ স্টুডেন্টস, পৃথিবীর ধারণকারী। এবং জাহাঙ্গীরের যদি আমরা বলি যে নাম কি ছিল, আরেক মানে আসল নাম কি ছিল, সেটা ছিল সেলিম, ঠিক আছে? সেলিম ছিল তার আসল নাম। তো এগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টস পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং জাহাঙ্গীরের দরবারে কিন্তু টমাস রো এবং উইলিয়াম হকিংস, দুজন বিদেশিরাও এসেছিল তোমাদের 1608 এবং 1615 খ্রিস্টাব্দে, ঠিক আছে? আকবর সম্পর্কে যদি বলি, মহানতম রাজা ছিল, মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিল। নবরত্নের তার সবাই নবরত্ন ছিল, মানে 9 জন রাজসভার আধিকারিক ছিল। আর দিন ইলাহির প্রবর্তক যদি বলা হয়, দিন ইলাহির প্রবর্তক আমাদের আকবর। তার মধ্যে বীরবল, দিন ইলাহি, নবরত্নের একজন জীব দিন ইলাহি গ্রহণ করেছিল। শেরশাহ যদি বলা হয়, শেরশাহ কোনো মুঘল সাম্রাজ্যের কেউ ছিল না, সেটা একজন আফগান শাসক ছিল। হুমায়ুনকে হারিয়ে কনুজের যুদ্ধে তিনি তার দখলদারি ভারতবর্ষে স্থাপন করে। গ্র্যান্ড অ্যান্ড রোক তিনি নির্মাণ করেছিলেন, এবং অন্যান্য অনেক ব্যবস্থা তিনি নির্মাণ করেছিলেন। শাহজাহান যদি বলি, বিল্ডার তাকে বলা হয়, মুঘল সাম্রাজ্যের বিল্ডার তাকে বলা হয়। সমস্ত বড় বড় যে সকল বিল্ডিং গুলো, যেগুলো ধরো সে তাজমহল বলো বা জামা মসজিদ বলো, ঠিক আছে, এগুলো করেছিল তার তার ওয়াইফের স্মৃতির উদ্দেশ্যে সেটা করেছিল আমাদের তাজমহল। যাই হোক, এই সকল বিষয়গুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, আরবি সম্বদ কে চালু করেছিল? অ্যারাবিক যে সম্বদটা, সেটা আমাদের কে চালু করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমাদের অপশনস গুলো কি রয়েছে, ইলতুৎমিশ, আকবর, গিয়াসউদ্দিন বলবন না ঔরঙ্গজেব? ঠিক আছে, তো অবশ্যই আমাদের একটু জেনে নেব এইখান থেকে। ইলতুৎমিশকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় আমাদের দাস বংশের বা সুলতানি বংশের। দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের কুতুবউদ্দিন আইবক, যে কুতুব মিনার নির্মাণ করেন। সেটা শেষ অব্দি তিনি ফিনিশ করতে পারেননি, তো সেটাকে শেষ করেছিল আমাদের ইলতুৎমিশ। তিনি ইকতা প্রথার প্রচলন করেছিল এবং 40 চক্রের প্রচলন করেছিলেন, ঠিক আছে? 40 চক্র এবং ইকতা প্রথার প্রচলক ছিল আমাদের হচ্ছে ইলতুৎমিশ। আকবর সম্পর্কে বলে দিলাম। গিয়াসউদ্দিন বলবন অন্যতম মানে বাজে রাজাই বলতে পারি আমরা, ঠিক আছে? তিনি সিজদা এবং পাইপসের প্রচলন করেছিল গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে? তো গিয়াসউদ্দিন বলবনের সিজদা যেটা ছিল, সেটা নতজানু হয়ে রাজাকে প্রণাম করা, এবং যেটা পাইপস, যেটা নতজানু হয়ে মানে রাজার পাকে চুমু খাওয়া, এই দুটো প্রচলন করেছিল। আর ঔরঙ্গজেব, যেটা সঠিক উত্তর হবে এটা, আরবি সম্পদকে চালন করে, তো এটা হচ্ছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব মারা গেছিল 1707 সালে, এবং তারপরেই কিন্তু আমাদের মানে মুঘল যুগের পতনটা শুরু হয়ে যায়। এই ঔরঙ্গজেব আমাদের, একে জিন্দা পীর বলা হয়, হ্যাঁ, একে জিন্দা পীর বলা হয়, কারণ তিনি সুন্নি মুসলমান ছিলেন এবং সুন্নি মুসলিমদের প্রচুর দান ধ্যান করতেন। তার রাজসভায় কিন্তু হাসি বারণ ছিল, এবং তিনি সতীদাহ প্রথা কিন্তু তিনি রদ করেছিলেন। দাস বংশের শেষ সুলতান কে ছিল? তো দাস বংশে যেমন আমাদের
যদি প্রতিষ্ঠাতা বলি তাহলে সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক, এবং যদি শেষ সুলতান আমরা বলি তাহলে কি আছে, নাসিরুদ্দিন মাহমুদ শাহ, গিয়াসউদ্দিন বলবন, কাকুয়াবাদ না কায়ামুন। তো তোমরা সবার আগে উত্তরটা দিয়ে দাও। তো আমাদের 33 নম্বর যে প্রশ্ন রয়েছে, 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমাদের কি হবে? সে অপশন ডি, কায়ামুন বা কায়ামুর। কায়ামুর তো অনেক জায়গায় পাবে, কায়ামুর তো পাবে, কায়ামুর হলো আমাদের দাস বংশের শেষ সুলতান। ঠিক আছে, একে হারিয়ে সৈয়দ বংশের প্রতিষ্ঠা হয়ে যায়। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও, কি বলেছে আমাদের এখানে। লোদি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? সিকান্দার শাহ লোদি, বহুলুল লোদি, ইব্রাহিম লোদি না দৌলত খান লোদি? তো লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? সেটা হলো আমাদের হচ্ছে বহুলুল লোদি। এবং লোদি বংশের যে শেষ সম্রাট বলা হয় সেটা হলো আমাদের হচ্ছে ইব্রাহিম লোদি। পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে বাবরের হাতে পরাজিত হয়ে লোদি বংশের শেষও হয়ে যায়, এবং ইব্রাহিম লোদিকে তিনি হারিয়ে সে লোদি বংশের শেষ করে দেন। তো এই বংশে যদি আমরা শ্রেষ্ঠ সম্রাট হিসেবে কনসিডার করে থাকি সেটা হলো আমার হচ্ছে অপশন এ, অর্থাৎ সিকান্দার শাহ লোদি হবে আমার হ্যান্ডকার হচ্ছে রাইট অ্যান্সার। সিকান্দার শাহ লোদি হচ্ছে আমার হ্যান্ডকার হলো সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, কোন বংশের সুলতানরা সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিল, মানে সব থেকে বেশি দিন রাজত্ব করেছিল? লোদি বংশ, তুগলক বংশ, দাস বংশ না খিলজি বংশ? এই চারটা বংশই কিন্তু স্টুডেন্টস আমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো বলে দিই, যেমন লোদি বংশ সম্পর্কে আমরা বললামই, এটা শ্রেষ্ঠ রাজা দৌলত খাঁ লোদি, সরি সিকান্দার শাহ লোদি, প্রথম রাজা বহুলুল লোদি, শেষ রাজা ইব্রাহিম লোদি। তুগলক বংশ যদি বলি গিয়াসউদ্দিন তুগলক দিয়ে শুরু হয়। ঠিক আছে, তারপরে সেখানে মোহাম্মদ বিন তুগলক ছিল, যার আমলে সুলতানরা সব থেকে বেশি মানে বিরাট বড় রাজ্য স্থাপিত হয়েছিল। দাস বংশ সম্পর্কে আমরা কেউ বললে কায়ামুর শেষ রাজা ছিল, প্রথম রাজা ছিল আমাদের হচ্ছে কুতুবুদ্দিন আইবক। খলজি বংশ যদি বলি আমরা, জালালউদ্দিন খলজি ছিল এই প্রতিষ্ঠাতা খলজি বংশের। এই বংশে অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিল আলাউদ্দিন খলজি, যাকে দ্বিতীয় আলেকজান্ডারও বলা হয়। বাজার ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা এগুলো কিন্তু তিনি চালু করেছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে তুগলক বংশ। তুগলক বংশ কিন্তু সব থেকে বড় বংশ ছিল এবং দীর্ঘদিন রাজত্ব করেছিল। কুতুবুদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল? তো আমাদের অপশন কি কি রয়েছে? লাহোর, দিল্লি, পেশোয়ার না আগ্রা? তো তোমাদের যে পরবর্তী প্রশ্ন রয়েছে সঠিক উত্তর কি হবে? সেটা হলো আমাদের লাহোর। কুতুবুদ্দিন আইবকের সমাধিও রয়েছে বর্তমানে লাহোরেই, এবং তার রাজধানীও কিন্তু ছিল আমাদের হচ্ছে লাহোর। ওকে, এই নেক্সট কোশ্চেনে আসার আগে অবশ্যই আমরা একটু স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে দেখে নেব। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারকে দীর্ঘ 8 বছর ধরে প্রায় সার্ভিস দিয়ে চলেছে। আমাদের সেটা এসএসসি জিডি বলো, এনএম বলো, ডাব্লিউবি বলো, কেবি বলো, ফুড এসআই, ক্লার্কশিপ, প্রত্যেকটা বিষয়ে তোমাদের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। এই যে আমাদের আবাসিকের হেড অফিসের নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবে। এবারেও তোমাদের রেলওয়েজ বলো, পিএসসি বলো, অন্যান্য যে কোনো প্রিপারেশন বলো, কম্বাইন্ড বলো, সবই করানো হয়ে থাকে। আমাদের এই পিডিএফ এর মধ্যে তোমরা সমস্ত আমাদের ফেসিলিটিস গুলো কিন্তু পেয়ে যাবে, যেমন প্রত্যেকটা সাবজেক্টের উপরে বই। আমি যদি আমাদের বইগুলো সম্পর্কে বলি, এই আমাদের গেল হচ্ছে হিস্ট্রি বুক তোমাদের, দেন তোমাদের হচ্ছে জিওগ্রাফি বুক যদি বলো, আমাদের ম্যাথামেটিক্যাল ম্যাজিক যদি বুক বলো, বা ইংলিশের একদম ইংলিশের বেসিক টু ইয়ে বলো, বা আমাদের মক টেস্টের বইগুলো বলো, সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর কোচিং আমাদের এটা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হয়। নেক্সট আসতো সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস, ওএমআর শিটে মক টেস্ট, রেকর্ডেড ভার্সন, লাইভ ভার্সন, মাঠের প্র্যাকটিস, ইউটিউবের ফ্রি ক্লাস, পেইড ক্লাস, অ্যাপের ফ্রি ক্লাস, পেইড ক্লাস, আবাসিকের সম্পূর্ণ প্রিপারেশন। ঠিক আছে, এগুলো সবকিছু কিন্তু আমাদের এখানে প্রোভাইড করে হয়ে দেওয়া থাকে। এবারেও আমাদের কিন্তু অনলাইন ফ্যাসিলিটিস রয়েছে, যার জন্য এই পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে। এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন 37 নম্বর প্রশ্নে চলে যাবো। 37 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে এক নজরে সেটা এবার দেখে নাও। চিত্রশিল্পী মনসুর কার রাজসভা অলঙ্কার করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, চিত্রশিল্পী মনসুর কার রাজসভায় ছিল? ভেরি ইম্পর্টেন্ট। আকবর, শাহজাহান, শেরশাহ না জাহাঙ্গীর? আমরা আকবর বলো, শাহজাহান বলো, শেরশাহ বলো বা জাহাঙ্গীর বলো, আমরা কিন্তু চারজন সম্পর্কে কিন্তু অলরেডি আমরা কিন্তু বিশদে আলোচনা করে নিয়েছি। ঠিক আছে, আমরা শুধু ডাইরেক্ট এবার উত্তরে যাব যে মনসুর কার রাজসভায় ছিল, সেটা ছিল আমাদের হচ্ছে জাহাঙ্গীরের রাজসভায়। জাহাঙ্গীরের রাজসভায় কিন্তু মনসুর ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় এই বছর একটা না একটা পরীক্ষায় পাবেই এই প্রশ্নটা। আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কি ছিল? এই আলাউদ্দিন খলজি আমি কেবলই বললাম, একে কিন্তু সেকেন্ড আলেকজান্ডার বা দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়ে থাকে। ঠিক আছে, মানে ইনিও কিন্তু আলেকজান্ডারের মতো বিশ্ব জয়ের স্বপ্ন দেখেছিলেন।
এবং আমাদের যদি বাজার প্রথা বলা হয়, নিয়ন্ত্রণ, বাজার প্রথা, রেশনিং ব্যবস্থা, এগুলো সমস্তটাই কিন্তু তিনি চালু করেছিলেন। তো রাইট আনসার কি হবে? উলুগ খা, তোমাদের ফরিদ খা, আলী গুরসাপ না জুনা খা। তো আমাদের আলাউদ্দিন খলজি যিনি ছিলেন তার যে তার যে আসল নামটা ছিল সেটা ছিল আমাদের হচ্ছে আলী গুরসাপ। অপশন সি, আলী গুরসাপ ছিল হচ্ছে আলাউদ্দিন খলজির হচ্ছে প্রকৃত নাম। তো অপশন সি হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার। ওকে, কোন রাজ্য জয়কে স্মরণীয় করে রাখতে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? তিনি সবই দখল করেছিলেন, তার মধ্যে কোনটা জয়ের জন্য তিনি বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন, কোনটা স্মৃতি করে রাখার জন্য? গুজরাট, বাংলা, মেওয়ার না কাশ্মীর? তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে গুজরাট। আকবর সম্পর্কে যদি আমরা বলি, আমি একটু আগে মৌখিকভাবে একটা জিনিস বলে দিলাম, তবু একবার লিখে বলে দিচ্ছি। তিনি তার রাজসভায় নবরত্ন ছিল, যার মধ্যে বীরবল ছিল, যিনি হচ্ছে আমাদের দিন ইলাহি। তিনি যেটা প্রবর্তন করেছে তার নিজস্ব ধর্ম, সেই নিজস্ব ধর্মকে গ্রহণ করেছিলেন, তা আমাদের কেউ আর গ্রহণ করেনি। এবারেও তার যে রাজসভায় ছিল, তার যে রাজস্ব মন্ত্রী, তার নাম ছিল হচ্ছে আবুল ফজল। আবুল ফজল ছিল তার রাজস্ব মন্ত্রী, ঠিক আছে? সরি, আবুল ফজল রাজস্ব মন্ত্রী কেন বলছি, তার রাজসভায় আবুল ফজল ছিল, যিনি একজন লেখক ছিলেন। টোডরমল ছিল, টোডরমল হচ্ছে তার টোডরমল হচ্ছে তার রাজস্ব মন্ত্রী ছিল। আবুল ফজল আকবরের উপরে দুটো গ্রন্থ লিখেছিল, মেইনলি একটা আকবরের জীবনের উপরে, যেটার নাম হচ্ছে আমাদের আকবরনামা, এটা আকবরের জীবনের উপরে। আর আকবরের আইনি আকবরী, এটা আইনি আকবরী যেটা লিখেছিল আবুল ফজল, এটা ছিল আকবরের যে মানে রাজতন্ত্র, তার যে মানে যেটা চালাতো আর কি, রাজ্য কিভাবে চালাতো, কি কি ছিল, সেটা ছিল আমাদের আইনি আকবরীতে। এবার তো আমাদের ছিল হচ্ছে, যদি আমরা বলি, রামতনু পান্ডে, মহেশ দাস, ঠিক আছে? মহেশ দাস ছিল তার রাজসভায়, ঠিক আছে? তা বাদেও তো যাই হোক, এগুলো আমার মনে পড়ছে। এই মধ্যে মান সিং ছিল, ঠিক আছে? মান সিং ছিল, এরকম 9 জন রত্ন তার রাজসভায় ছিল, ঠিক আছে? এবারও তিনি হিন্দুদের যে তীর্থকর সেটাকে রদ করে দিয়েছিলেন, অনেক ভালো ভালো তিনি কাজ করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন। এগুলো সমস্ত ডিটেলস গুলো না, যাদের সম্পর্কে বিবরণীটা, এটা আমাদের বইয়ে তোমরা পেয়ে যাবে। সেই বইটা ঠিকঠাক প্রিপারেশন নেবে, সম্পূর্ণটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়াই রয়েছে। ওকে, কার প্রকৃত নাম ছিল রামতনু পান্ডে? আমরা কেবলই বললাম, তাই না? রামতনু পান্ডে কার প্রকৃত নাম ছিল? তানসেন, বীরবল, রাজা টোডরমল না মানসিং? আমরা অলরেডি দেখো কেবলই আমরা কিন্তু এটা নিয়ে ডিসকাস করেই নিলাম, তাই না? তো আমাদের যে এই প্রশ্নটা রয়েছে, সঠিক উত্তর কি হবে? রামতনু পান্ডে কে ছিল? সেটা ছিল বিখ্যাত তবলাবাদক তানসেন, তার আসল নাম ছিল হচ্ছে রামতনু পান্ডে। বীরবল নিয়ে আমরা কেবলই বললাম, দিন ইলাহি গ্রহণ করেছিল, ইনি ছিলেন কে? আমাদের রাজস্ব মন্ত্রী, আর মানসিং ছিল তার সেনাপতি। ফতেপুর সিক্রি নামক নগরটি কে নির্মাণ করেছিল? এটা পরীক্ষায় প্রায় এসে থাকে। শেরশাহ, শাহজাহান, জাহাঙ্গীর না আকবর? তা আকবর আমাদের হচ্ছে ফতেপুর সিক্রি যে শহরটা, সেটা কিন্তু নির্মাণ করেছিল। আনাদার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, এবং এটা প্রায় আসতেই থাকে পরীক্ষায়, হুমায়ুন নামা, যেটা হুমায়ুনের জীবনের উপরে লেখা। এবং এই যে হুমায়ুন যে আছে, এই হুমায়ুন কথার অর্থটাও খুব পরীক্ষায় এসে থাকে। এর কথার অর্থ হলো আমাদের হচ্ছে ভাগ্যবান, কিন্তু বাস্তবে তিনি তার মতো দুর্ভাগ্যবান রাজা ভারতের ইতিহাসে নেই। তো হুমায়ুন নামা কে রচনা করেছিল? জাহাঙ্গীর, আবুল ফজল, হুমায়ুন না গুলবদন বেগম? তো আমাদের এটা যে রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে গুলবদন বেগম। তার ভগিনী গুলবদন বেগম হুমায়ুনের জীবনের উপরে সেটা রচনা করেছিল। ওকে, নেক্সট কোশ্চেনে গিয়েও পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখে নাও। কে আগ্রায় মতি মসজিদ নির্মাণ করেছিল? শাহজাহান, আকবর, ঔরঙ্গজেব না বাবর? তো মতি মসজিদ কে নির্মাণ করেছিল এটাও আমি কিন্তু কেবলই তোমাদেরকে আমরা বলে দিলাম, তাই কি না, যে কে আমাদের নির্মাণ করেছিল। তো আমাদের 43 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, তার রাইট অ্যান্সার আমাদের কি হবে? শাহজাহান। শাহজাহান আমাদের কিন্তু মতি মসজিদ এবং তোমাদের তাজমহল বলো, এগুলো সমস্তটা নির্মাণ করেছিল। আচ্ছা, বাবর সম্পর্কে আমরা অবশ্যই এখানে আলোচনা করার আছে, বাবর সম্পর্কে আমরা এখন আলোচনা করিনি। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আচ্ছা, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হচ্ছে তার আসল নাম। তিনি 1526 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদিকে হারিয়ে কিন্তু এই
মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন? ঠিক আছে, তোমাদের জন্য আজকে প্রথম প্রশ্ন, বাবর কথার অর্থ কি? এইটা আমি তোমাদের আজকে প্রথম প্রশ্ন রাখলাম যে বাবর কথার অর্থ কি। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা স্টুডেন্টস অবশ্যই যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল বলো, আমাদের ফেসবুক পেজ বলো বা টেলিগ্রাম চ্যানেল বলো জয়েন এখনো করোনি, তারা কিন্তু এখানে স্ক্যানারে মানে তোমরা ক্লিক করে বা এটাকে স্ক্যান করো, তোমরা কিন্তু ডিরেক্টলি আমাদের এই ফেসবুক পেজ বলো বা টেলিগ্রাম বলো আমরা কিন্তু জয়েন করে নিতে পারবে। ঠিক আছে, এবং জয়েনের পাশাপাশি সেখানে কিন্তু তোমাদের মানে সমস্ত ডেটাগুলো সেখানেও দিয়ে দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, বিবিকা মাকবারা স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত? নূরজাহান, যোধাভাই, গুলবদন বেগম না দিলরাসু বানু বেগম, মানে ঔরঙ্গজেবের যিনি স্ত্রী ছিলেন তার উদ্দেশ্যে? তো আমাদের 44 নম্বর যে প্রশ্নটা রয়েছে তার যে সঠিক উত্তর আমাদের কি হবে সেটা হলো আমাদের, এটা তৈরি কে করেছিল সবার আগে জানতে হবে। এটা তৈরি করেছিল আমাদের ঔরঙ্গজেব। তিনি তার ওয়াইফকে খুব ভালোবাসতেন, তো তার উদ্দেশ্যে দিলরাসু বানু বেগম তার যে ওয়াইফ ছিল তার উদ্দেশ্যে তিনি তৈরি করেছিলেন। নূরজাহান চক্র সম্পর্কে অনেকেই জানো যে নূরজাহান চক্র ছিল যেখানে তিনি অনেক কিছু করেছিলেন। যাই হোক, গুলবদন বেগম তার ভগিনী। ওকে, মুঘল স্থাপত্যে কোন রীতির বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়? ইন্দো তুর্কি, ইন্দো গ্রিক, ইন্দো পার্সিক না উপরের সবকটি? দেখো, মুঘল সাম্রাজ্যের যে সরকারি ভাষাটা ছিল সেটা কি ছিল আমাদের ফার্সি, তাই কি না? তো আমরা অবশ্যই জানি যে মুঘলরা ছিল ফার্সি, তো সেই কারণে ভারত এবং ফার্সি অর্থাৎ ইন্দো এবং ফার্সিদের প্রভাব দেখতে পাওয়া যায়। এটা থেকে বেশি এই প্রশ্নটা আসে যে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল, এটা পরীক্ষা খুব আসে, সেটা হবে কিন্তু আমাদের ফার্সি ভাষা। ওকে, আমাদের কোচিং এর অ্যাডমিশনের জন্য কিন্তু এখানে নাম্বার দেওয়া রয়েছে স্টুডেন্টস। যে কোনো প্রবলেম হলো এই নাম্বারে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ বা ফোন করে কিন্তু আমাদের সাথে ইজিলি যোগাযোগ করে নিতে পারবে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল মানে সিংহাসনে কে বসে? আচ্ছা, বলা হয়েছে প্রথম বাহাদুর শাহ জাফর, ফারুক শিয়র না দ্বিতীয় শাহ আলম। এখানে যে চারখানা নাম দেওয়া রয়েছে না স্টুডেন্টস, এই চারটা ইম্পর্টেন্ট। চারটার মানে গুরুত্ব চার রকম। এর যে সঠিক উত্তর সেটা কিন্তু হবে আমাদের প্রথম বাহাদুর শাহ, কিন্তু এর থেকে বেশি ইম্পর্টেন্ট ফারুক শিয়র। কারণ আমরা খুব ভালো করেই জানি ফারুক শিয়রের ফরমান, এটা পরীক্ষায় প্রায় এসে থাকে। ফারুক শিয়রের ফরমান তোমাদের আজকে সেকেন্ড প্রশ্ন, কত সালে জারি করা হয়েছিল? ফারুক শিয়রের ফরমান, ফারুক শিয়র একজন মুঘল রাজা ছিল, খুব বেশি প্রভাবশালী না হলেও তিনি ছিলেন। তো তিনি কত সালে ফরমান জারি করেছিলেন? এবং আমাদের যখন হলো তোমাদের বক্সারের যুদ্ধ যখন হয়েছিল, বক্সারের যুদ্ধের সময়, রিপিট, বক্সারের যুদ্ধের সময় যেটা আমাদের কত সালে হয়েছিল তোমাদের হচ্ছে 1764 সালে। এই সময় মুঘল সাম্রাজ্যের রাজা কে ছিল? সেটা কিন্তু ছিল আমাদের হচ্ছে দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, তো দ্বিতীয় শাহ আলমের কাছে কি লাভ করেছিল এই যুদ্ধে হারানোর পরে? দেওয়ানি লাভ করেছিল দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজরা। সেটা করেছিল তার ঠিক পরের বছর 1765 সালে। আর আজকের যে সেকেন্ড কোশ্চেনটা আমি কেবলই বললাম, ফারুক শিয়রের ফরমান কত সালে জারি করা হয়েছিল, এটা তোমরা এখন লিখে জানাবে। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট তোমাদের অমরকোটে জন্মগ্রহণ করেছিল? একদম ইজি প্রশ্ন, যারা মোটামুটি হিস্ট্রি জানো তারাও বলতে পারবে। তো কি হবে আমাদের? আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর না ঔরঙ্গজেব? তো এর রাইট অ্যান্সার হবে আমাদের হলো আকবর। আকবর হচ্ছে মুঘল সম্রাট অমরকোটে জন্মগ্রহণ করেছিলেন। বাবরকে তার ইচ্ছা অনুযায়ী কোথায় সমাধিস্থ করা হয়? বাবরের নিজের ইচ্ছায় কিন্তু তাকে সমাধিস্থ করা হয়েছিল। তো আমাদের এখানে অপশনস গুলো আমাদের কি রয়েছে? কান্দাহার, গজনি, আগ্রা না কাবুল? তো তা বাবরের যে সমাধি সেটা কিন্তু রয়েছে আমাদের হচ্ছে কাবুলে। ঠিক আছে, কার কোথায় সমাধি রয়েছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের শাহজাহানের সমাধি যদি বলো তাহলে সেটা আগ্রাতেই আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে ফতেপুর সিটিতে রাজধানী স্থানান্তর করেছিল? তাহলে যে শহরটা নির্মাণ করেছিল সেই নিশ্চয়ই সেটা করবে। তাহলে একদমই ইজি কোশ্চেনই আমাদের এটা হয়ে দাঁড়ালো। তো আমাদের যে 49 নম্বর প্রশ্নটা রয়েছে তার অপশনস গুলো আগে একবার আমরা দেখে নেব। বাবর, আকবর, জাহাঙ্গীর, হুমায়ুন? তো আমি কেবলই বললাম যে ফতেপুর সিক্রিটা যে মানে দখল করেছিল বা যে শহরটা নির্মাণ করেছিল সেটা ছিল তারই রাজধানী, অর্থাৎ আকবরের রাজধানী ছিল হচ্ছে ফতেপুর সিক্রি। 1600 খ্রিস্টাব্দে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় তখন ভারতবর্ষে মুঘল সম্রাট কে ছিল? তো কে হবে আমাদের? জাহাঙ্গীর, শাহজাহান, প্রথম বাহাদুর শাহ না আকবর? আমি কেবলই বলেছিলাম
ইংরেজরা কার দরবারে এসেছিল? সেটা এসেছিল জাহাঙ্গীরের দরবারে। অর্থাৎ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় তখন ভারতবর্ষে যে মুঘল সম্রাট ছিল সেটা ছিল আমাদের হচ্ছে জাহাঙ্গীর। আচ্ছা 1605 সালে, তাই না? 1605, সরি একটু ভুল হলো আমার, সরি, জাহাঙ্গীরের দরবারে এসেছিল 1608 সালে এসেছিল হচ্ছে টমাস রো, আর উইলিয়াম হকিন্স এসেছিল 1615 সালে। আমি একটু ভুল বললাম। তো আমাদের তার আগে ছিল 1605 সাল অব্দি তো আকবরই ছিল। তো 1600 সাল হলে অপশন হবে অপশন ডি, আকবর হবে রাইট অ্যান্সার, জাহাঙ্গীর হবে না, এটা একটু ভুল করেছিলাম আমি। তো রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের আকবর। প্রথমবার এসেছিল আকবর, তারপরে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিল। ঠিক আছে। তুজুকি বাবরি, এটা বাবরের নিজস্ব লেখা, মানে বাবরের যদি বলা হয় আত্মজীবনী, তো বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুকি বাবরি। এটা কোন ভাষায় লেখা ছিল? তুর্কি, উর্দু, আরবি, না কোনোটি না? তো অবশ্যই স্টুডেন্টস মাথায় রাখতে হবে তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ ছিল সেই লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। তো বাবরের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ তার কাছে ছিল সেটা ছিল তুর্কি। তো অপশন এ হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি রয়েছে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন মুঘল সম্রাটের নেতৃত্বে? মানে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন কোন মুঘল সম্রাট আমাদের ছিল? তো আমাদের অপশন গুলো কি রয়েছে? ফারুক শিওর, দ্বিতীয় শাহ আলম, প্রথম বাহাদুর শাহ, না বাহাদুর শাহ জাফর? ঠিক আছে, সিপাহী বিদ্রোহ, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো এখানে একটা কথা বলি, তোমরা না এই অপশনটা পাবে না, হ্যাঁ তোমরা পরীক্ষার হলে পাবে দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ এই নামেই কিন্তু বাহাদুর শাহ জাফর পরিচিত। তো 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয় তখন সে